শ্বশুরের মুখে ডিভোর্সের কথা শুনে অবাক হলো নাদিয়া। যেখানে তার স্বামী এই ব্যাপারে কিছুই বলল না, সেখানে শ্বশুর বলছে ডিভোর্সের কথা। অথচ নাদিয়ার স্বামী বসে আছে তার ঠিক পাশের চেয়ারে। ডাইনিং টেবিলে তখন দুপুরের নীরবতা। ভাতের প্লেটের পাশে ধোঁয়া উঠছে ডালের বাটি থেকে, কিন্তু সেই ধোঁয়ার থেকেও ভারী হয়ে উঠেছে ঘরের বাতাস। নাদিয়ার শ্বশুর জামশেদ আলী গলা খাঁকিয়ে দিয়ে বললেন, নাদিয়া, আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাদের ডিভোর্স হয়ে যাওয়া উচিত। চামচটা হাত থেকে পড়ে গেল নাদিয়ার। শব্দটা যেন পুরো ঘরে প্রতিধ্বনিত হলো। সে তাকিয়ে রইল শ্বশুরের দিকে। তারপর ধীরে ধীরে চোখ ঘুরিয়ে দেখলো তার স্বামী নাদিয়ার ঠিক পাশে চুপচাপ বসে আছে, মাথা নিচু। কোনো প্রতিবাদ নেই, কোনো বিস্ময় নেই। নাদিয়ার বুকের ভিতরটা হঠাৎ খালি হয়ে গেল। ডিভোর্স মানে কি বাবা? তার কণ্ঠ কাঁপলো। এ ব্যাপারে নাদিয়া আর কিছু বলল না তো। নাদির চুপ, তার নীরবতা যেন হাজারটা কথার থেকেও বেশি জোরে আঘাত করলো। শাশুড়ি ঠান্ডা গলায় বললেন, তুমি এই সংসারের সাথে মানিয়ে নিতে পারছো না। আমাদের ছেলের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত। নাদিয়া অবাক হয়ে বলল, আমি মানিয়ে নিতে পারিনি নাকি আপনারা আমাকে কখনো মানিয়ে নেওয়ার সুযোগই দেননি? ঘরটা আরো নিস্তব্ধ হয়ে গেল। শ্বশুর শাশুড়ি অথবা নাদির ও কিছু বলল না। সবাই চুপচাপ উঠে চলে গেল। নাদিয়া বসে আছে একাই। ফ্ল্যাশব্যাক। নাদিরের সাথে ধুমধাম করেই বিয়ে হয় নাদিয়ার। নাদিয়াকে দেখতে এসেই নাদিরের পছন্দ হয়ে যায়। নাদিরের বাবা জামশেদ আলীরও নাদিয়াকে পছন্দ করে। নাদিয়ার পরিবার বলতে একমাত্র তার বাবাই। মা অনেক আগেই মারা গিয়েছে। তারপর থেকে নাদিয়া তার বাবার সাথেই থাকে। নাদিয়ার বয়স ছিল তখন 18, দেখতে সুন্দরী। তাই প্রথম দেখাতেই তাদের বিয়ে ঠিক হয়ে যায়। দেখতে দেখতে তাদের বিয়েটাও হয়ে যায়। বাসর ঘরে বসে আছে নাদিয়া, অপেক্ষা তার হাজবেন্ড নাদিরের। কিন্তু নাদিরের কোনো খবর নেই। নাদিয়া একাই রুমের ভিতর বসে, পরনে তার লাল শাড়ি, খোঁপায় বেলি ফুলের মালা। ঘরটাও ফুল দিয়ে সাজানো। ফুলের ঘ্রাণ ঘরটাকে আরো বেশি রোমান্টিক করে তুলেছে। রাত প্রায় 12টা, কিন্তু নাদির এখনো বাসর ঘরে প্রবেশ করেনি। নাদিরের চোখেও ঘুম, সারাদিনের ক্লান্ত শরীর। হঠাৎ দরজা খোলার শব্দে নাদিয়া সামনের দিকে তাকালো। কিন্তু তাকাতেই সে অবাক হলো, কারণ যেখানে তার স্বামী থাকার কথা সেখানে তার শাশুড়ি রিনা বেগম এসেছে। নাদিয়া কিছুটা অবাক হলো, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করলো। সে নিজের খাটের উপরেই চুপচাপ বসে আছে। রিনা বেগম নাদিয়ার পাশে এসে বসলো। তারপর সে নাদিয়াকে উদ্দেশ্য করে বলল, স্বামীর জন্য অপেক্ষা করছো? শাশুড়ির মুখে এমন কথা শুনে লজ্জায় পড়ে গেল নাদিয়া। সে কিছু বলল না। রিনা বেগম আবার বলল, আমাকে এখানে দেখে হয়তো অবাক হচ্ছ। অবাক হওয়ারই কথা, কারণ আমার জায়গায় এখানে নাদির থাকার কথা। আসলে আমি নাদিরকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি, কারণ তোমার সাথে আমার কিছু কথা আছে। নাদিয়া মাথা নিচু করে বলল, জি মা, বলুন। দেখো, আমি চাইনি নাদিরের এত তাড়াতাড়ি বিয়ে হোক। ওর বাবার জন্য ওর বিয়ে হয়েছে। এই বিয়েতে আমার কোনো মত ছিল না। আমি চাই তুমি নাদিরের থেকে দূরে থাকবে, ওর কাছেও যাওয়ার চেষ্টা করবে না। নাদিয়া অবাক হয়ে শুনছে কথাগুলো, কিন্তু সে নিশ্চুপ। রিনা বেগমের কথা শুনে নাদিয়ার মাথার ভিতর যেন ঝড় বয়ে গেল। বাসর ঘরের ফুলের গন্ধ হঠাৎ করে ভারী হয়ে উঠল। যে রাতটা তার জীবনের সবচেয়ে সুন্দর হওয়ার কথা ছিল, সেই রাতেই তাকে বলা হচ্ছে স্বামীর থেকে দূরে থাকতে। নাদিয়া ধীরে বলল, মা, আমি কি কোনো ভুল করেছি? রিনা বেগম ঠান্ডা চোখে তাকালেন। তারপর সে বললেন, ভুল করনি, কিন্তু এই বিয়েটা আমার পছন্দ হয়নি। নাদির এখনো ছোট, ওর ক্যারিয়ার আছে, ভবিষ্যৎ আছে। আমি চাই না এখনই সংসারের ঝামেলায় জড়াক। কিন্তু বিয়েটা তো আপনারা ঠিক করেছেন, ওর বাবা ঠিক করেছে, আমি না। তাই বলছি, তুমি চুপচাপ থাকবে, নিজের সীমা বুঝে চলবে, আর নাদিরের থেকে দূরে থাকার চেষ্টা করবে। আশা করি আমার কথাগুলো মাথায় রাখবে। আর যদি ব্যতিক্রম কিছু হয়, তাহলে তোমার কপালে দুঃখ আছে। এই বলে রিনা বেগম উঠে দাঁড়ালেন। দরজার কাছে গিয়ে থামলেন। পিছনে ফিরে নাদিয়াকে বলল,
আর একটা কথা, নাদিরকে এসব বলার দরকার নেই। দরজা খুলে তিনি বেরিয়ে গেলেন। বাইরে করিডোরে নাদির দাঁড়িয়ে ছিল। নাদিয়ার চোখের পানি চলে এলো। কত স্বপ্ন ছিল আজকের রাত নিয়ে, কিন্তু তার সব স্বপ্ন আজ শেষ হয়ে গেল। হঠাৎ করে নাদির রুমের ভিতরে প্রবেশ করলো। এক মুহূর্তের জন্য নাদিয়ার চোখে চোখ পড়লো তার স্বামীর, কিন্তু সে চোখে ভালোবাসা ছিল না, ছিল অদ্ভুত এক অস্বস্তি। সেই রাতে নাদিয়া বুঝেছিল এই সংসারে তাকে ভালোবাসা দিয়ে নয়, সহ্য শক্তি দিয়ে বাঁচতে হবে। নাদির নাদিয়ার পাশে এসে বসতেই নাদিয়া চমকে উঠল। তার শাশুড়ির বলা কথাগুলো তার মনে পড়লো। নাদির বলল, দেরি করার জন্য সরি, আসলে মা বলল ওনার নাকি তোমার সাথে কথা আছে। নাদিয়া নিশ্চুপ। কি হলো, কথা বলছো না যে? আসলে অনেক রাত হয়েছে আমার, এখন ঘুমানোর প্রয়োজন, আমার শরীর খুব ক্লান্ত। নাদির কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে ঘুমাও। তারপর দুজন দুদিকে ফিরে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে তলিয়ে যায় নাদির। কিন্তু নাদিয়ার চোখে ঘুম নেই, তার চোখ দিয়ে পানি পড়ছে। কোন রকমের রাতটা কাটিয়ে দেয় নাদিয়া। খুব ভোরে ঘুম ভেঙে যায় নাদিয়ার। ঘুম এমনি এমনি ভাঙেনি, ভেঙেছে রিনা বেগমের ডাকে। নাদিয়ার দরজা খুলে দেখে রিনা বেগম দাঁড়িয়ে। বাড়ির বউ এতক্ষণ অবধি ঘুমোলে বাড়ির কাজ কাম কে করবে? নাকি তোমার বাবা তোমার সাথে কয়েকটি কাজের মেয়েও পাঠিয়েছে যে তারা সব কাজ করবে? আসলে মা, একদম চুপ, কোনো অজুহাত শুনতে চাইছি না আমি। রান্নাঘরে গিয়ে সবার জন্য নাস্তা তৈরি করে নিয়ে এসো। ঠিক আছে মা। এই কথা বলে নাদিয়া রান্নাঘরের দিকে চলে যায়। আর সেখানেই দাঁড়িয়ে শয়তানি মার্কা একটা হাসি দেয় রিনা বেগম। আর সে মনে মনে বলতে থাকে, সবে মাত্র তো শুরু হলো, তোমাকে এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা আমিই করছি। অন্যদিকে নাদিয়া নিজের হাতে খুব ভালো করে নাস্তা বানিয়ে টেবিলের উপর সাজিয়ে রাখে। আসলে নাদিয়া খুব ভালো রান্না করতে পারে। রান্নার টেবিলে একে একে সবাই এসে বসলো। জামশেদ আলী খবরের কাগজ হাতে নিয়ে চুপচাপ চেয়ারে বসলেন। নাদিরও এসে তার পাশে বসে। নাদিয়া টেবিলের পাশে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। টেবিলে সাজানো লুচি, সবজি, ডিম ভাজি আর সেমাই, সবকিছুই পরিপাটি করে সাজানো। রিনা বেগম প্রথমে প্লেট টেনে নিলেন। এক টুকরো লুচি ছিঁড়ে তরকারিতে চুবিয়ে মুখে দিলেন। কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। হঠাৎ রিনা বেগম কপাল কুঁচকে প্লেটটা টেবিলে ঠাস করে রাখলেন। নাদিয়ার বুক ধুকপুক করে উঠল। এ কি বানিয়েছো তুমি? মা, কি হয়েছে? খাবারে কোনো সমস্যা? এই তরকারিতে লবণ নেই বললেই চলে, এতটুকু কাজও ঠিক মতো করতে পারো না? আমাদের বাড়ির বউ হয়ে এভাবে রান্না করো? নাদিয়া থমকে গেল। সে নিজে স্বাদ নিয়ে বানিয়েছে, লবণ ঠিকই ছিল, কিন্তু সে কিছু বলল না। সে ধীর গলায় বলল, আমি আবার দেখে আনছি মা, দরকার নেই, এখন আর দেখার কি আছে? রেনা বেগম তীক্ষ্ণ গলায় বললেন, বাপের বাড়িতে কি এসব শিখিয়ে পাঠিয়েছে তোমাকে, নাকি সারাদিন শুধু আয়নায় মুখ দেখতেই ব্যস্ত থাকতে? কথাটা শুনে জামশেদ আলী কাগজের আড়াল থেকে একবার তাকালেন, তারপর বললেন, আরে আজ প্রথম রান্না করেছে, সেই জন্য হয়তো একটু সমস্যা হয়েছে। তুমি চুপ থাকো, তোমাকে আমাদের মাঝে কথা বলতে কে বলেছে? জামশেদ আলী স্ত্রীর ভয়ে চুপচাপ প্লেটের দিকে তাকিয়ে আছে। নাদিয়ার চোখ পানিতে ভরে উঠল। তবু সে নিজেকে সামলে বলল, মা, আমি তো চেষ্টা করেছি। চেষ্টা? রেনা বেগম ঠোঁট বাঁকিয়ে হাসলেন, তারপর বলল, সংসার চেষ্টা দিয়ে চলে না, দায়িত্ব দিয়ে চলে। তুমি দায়িত্ব নিতে জানো না? সকাল 8টা বাজে, তখনও ঘুমিয়ে? এই বাড়িতে এমন চলবে না। নাদির খাবার একটু মুখে দিয়ে ধীরে ধীরে বলল, মা, খাবার তো খারাপ লাগছে না, ভালোই তো হলো। রেনা বেগম ততক্ষণে ছেলের দিকে তাকালেন আর রাগী চোখে তাকিয়ে বলল, তুমি চুপ করো, তুমি কিছু বোঝো না, ছেলেরা এসব বোঝে না, সংসার সামলাতে হলে শৃঙ্খলা লাগে। তারপর আবার নাদিয়ার দিকে তাকিয়ে বলল, আর শোনো, আজ থেকে রান্নাঘরে একা ঢুকবে না। আগে আমাকে জিজ্ঞেস করবে, তোমার হাতে সব ছেড়ে দিলে এই বাড়ির মান সম্মান যাবে। কথাগুলো ছুরির মতো বিঁধছিল নাদিয়ার বুকে। সে বুঝতে পারছিল এটা খাবারের দোষ না, এটা তাকে ছোট্ট করার এক অজুহাত। নাদিয়া চোখ মুছে চলে যায় নিজের ঘরে। খাটের উপরে শুয়ে অঝরে কান্না করতে থাকে।
তখনই কাঁধের উপর কারো হাতের স্পর্শ অনুভব হয় নাদিয়ার। সে চোখ মুছে পিছনে তাকিয়ে চমকে ওঠে। নাদিয়া চোখ মুছে পিছনে তাকিয়ে চমকে উঠল। সামনে দাঁড়িয়ে আছে তার বাবা, সাদা পাঞ্জাবি, কাঁধে পুরনো চাদর, চোখ দুটো লাল, যেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। তার কপালে চিন্তার ভাঁজ, কিন্তু মেয়েকে দেখেই সেই কঠিন মুখ নরম হয়ে গেল। সে বিছানা থেকে উঠেই বাবাকে জড়িয়ে ধরলো। নাদিয়া তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, তুমি কখন এলে? কোনো খবর না দিয়েই হঠাৎ চলে এলে। তোর কথা খুব মনে পড়ছিল, তাই আর থাকতে পারলাম না। কিন্তু তোর চোখ এমন ফুলে আছে কেন? মনে হচ্ছে কান্না করছিল এতক্ষণ। আরে কান্না করব কেন মারে, আমি তোর বাবা। তুই ছোট থেকে বড় হয়েছিস আমার সামনে। কি হয়েছে বল আমাকে। এই বাড়িতে সব ঠিকঠাক তো? হ্যাঁ, সব ঠিকঠাক। আসলে তোমাকে খুব মিস করছিলাম। তখনই রিনা বেগম নাদিয়ার রুমে প্রবেশ করেন। রিনা বেগম দরজার সামনে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তারপর মুখে একটা হাসি ফোটালেন, যেন এই বাড়ির সবচেয়ে আদরের বউ নাদিয়াই। রেনা বেগম নাদিয়ার বাবার সামনে এসে বলল, আরে বিআই সাহেব, আপনি এসেছেন। আগে বললে তো আমরা গাড়ি পাঠাতাম। না না, হঠাৎই চলে এলাম, মেয়েকে দেখতে ইচ্ছে হচ্ছিল। খুব ভালো করেছেন। নাদিয়া তো সারাক্ষণ আপনার কথাই বলে, তাই না নাদিয়া? নাদিয়া বিস্মিত হয়ে তাকালো। এই কি সেই মানুষ যিনি সকালে তাকে অপমান করছিলেন? তবুও সে নিজেকে ঠিক রেখে বলল, জি মা। রিনা বেগম এবার নাদিয়ার কাঁধে হাত রেখে বলল, মেয়েটা কিন্তু আমাদের বাড়িতে খুব ভালো আছে, একটু লাজুক, তাই সবার সাথে মিশতে সময় নিচ্ছে। নাদিয়ার বাবার চোখ একটা শান্তি ফুটে উঠেছে। তিনি বুঝতে পারছেন তার মেয়ে এই বাড়িতে সুখী আছে। নাদিয়া, বাবা এসেছে, চা নাস্তার ব্যবস্থা করো তো মা। তোমার হাতের চা কিন্তু খুব ভালো হয়। কথাগুলো এত মায়া ভরা, এত কোমল, যেন সকালে সেই কঠিন মানুষটা অন্য কেউ ছিল। নাদিয়া ধীরে বলল, জি মা, এখনই করছি। রিনা বেগম হেসে বলল, আরে এত তাড়া কিসের? আগে বাবা মেয়ের গল্প হোক। তার চেয়ে ভালো আমি নিজে গিয়ে বানিয়ে নিয়ে আসি। তারপর তিনি নাদিয়ার বাবার দিকে তাকিয়ে বললেন, আপনার মেয়ে আমাদের খুব যত্ন করে, রান্নাও বেশ ভালো করে। আজ সকালে কি সুন্দর নাস্তা বানিয়েছে। নাদিয়ার বুকের ভিতরটা কেঁপে উঠলো। সকালে তো এই নাস্তা নিয়েই তাকে অপমান করা হয়েছিল। নাদিয়ার বাবা ধীরে বললেন, আমার মেয়েটা ছোটবেলা থেকেই সংসার সামলাতে শিখেছেন, কষ্ট করে বড় করেছি। আপনাদের কাছে দিয়ে নিশ্চিন্ত থাকতে চাই। নিশ্চিন্ত থাকবেন, ও এখন আমাদের মেয়ে। আর বিআই সাহেব, আপনি দুপুরে খেয়ে যাবেন। আজ নাদিয়া নিজে রান্না করবে, তাই না মা? হ্যাঁ বাবা, আজ তোমার জন্য রান্না করব। এই তো আমার বৌমা। তারপর রিনা বেগম চলে যায় চা বানাতে। তিনি বেরিয়ে যেতেই ঘরটা আবার নীরব। নাদিয়ার বাবা ধীরে দরজা বন্ধ করলেন। তারপর খুব আস্তে বললেন, সত্যি বল, সব ঠিক আছে তো? এই প্রশ্নে নাদিয়ার বুকটা আবার কেঁপে উঠলো। সে বাবার দিকে তাকালো। বাবার চোখে বিশ্বাস, ভালোবাসার অদ্ভুত এক ভয়। এক মুহূর্তের জন্য মনে হলো সব বলে দেই। সকালের অপমান, বাসর রাতে সেই নিষেধাজ্ঞা, সব। কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে শক্ত করলো। তার বাবা সারা জীবন কষ্ট করে তাকে বড় করেছেন, এখন এই বয়সে তাকে ভেঙে দিতে পারবে না সে। নাদিয়া হালকা হেসে বলল, সব ঠিক আছে বাবা, তুমি অযথা চিন্তা করছো। মেয়ের চোখের দিকে তাকিয়ে রইলেন, যেন ভেতরটা পড়তে চাইছেন। কিন্তু নাদিয়া চোখ নামিয়ে ফেলল। ঠিক থাকলেই ভালো, তুই সুখে থাকলেই আমি শান্তি পাই। এই কথাটা শুনে নাদিয়ার বুকের ভিতরটা হাহাকার করে উঠল। আমি সুখে আছি, প্রশ্নটা নিজের ভিতরে দুধপাক খেতে লাগলো। তারপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে গেল নাদিয়ার বাবা। নাদিয়ার বাবা যাওয়ার পর নাদিয়া গিয়ে নিজের রুমে গিয়ে বসতেই রিনা বেগম এসে নাদিয়ার দিকে রাগী কণ্ঠে তাকিয়ে বলল, থালা বাসন যে এতগুলো পড়ে আছে, এগুলো কে ধুয়ে দিবে? কবর থেকে তোর মা এসে। কথাটা শুনে নাদিয়ার চোখে পানি চলে এলো। তবুও সে নিজেকে সামলে বলল, মা, আমার মাকে নিয়ে কিছু বলবেন না, আমি ধুয়ে দিচ্ছি। রেনা বেগম আর কিছু না বলে চলে গেল। নাদিয়া একটু পরে গিয়ে সব পরিষ্কার করে। দেখতে দেখতে রাত হয়ে গেল। নাদিয়া নিজের রুমে শুয়ে আছে। সারাদিনের ক্লান্তি শরীর ভেঙে দিচ্ছে, কিন্তু ঘুম তার চোখে নেই।
ছাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে বাবার কথা মনে পড়ছে। তুই সুখে থাকলেই আমি শান্তি পাই। তার চোখে পানি টলমল করছে। ঠিক তখনই দরজা ধীরে খুলে ভিতরে ঢুকলো নাদের। ঘরে হালকা হলুদ আলো জ্বলছে। নীরবতা এত ঘন যে দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। নাদের দরজা বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, যেন কি বলবে বুঝতে পারছে না। তখন সে নাদিয়ার পাশে বসলো, তারপর বলল, নাদিয়া, জি। আজ মা তোমার সাথে খারাপ আচরণ করেছে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। নাদিয়া ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। তার চোখে ক্লান্তি, কষ্ট আর চাপা অভিমান। আপনি কেন ক্ষমা চাইছেন? আমি ভুল করেছি, সেই জন্য উনি আমাকে এসব বলেছে। নাদির মাথা নিচু করলো। কিন্তু আমাকে কিছু বলা উচিত ছিল, তোমার পাশে দাঁড়ানো উচিত ছিল। কথাগুলো শুনে নাদিয়ার বুকের ভিতরটা কেঁপে উঠলো। এতদিন এই প্রথম সে স্বামীর কণ্ঠে নিজের জন্য অনুশোচনা শুনেছে। একটা নীরবতা, দুজনেই চুপচাপ। বাইরে হালকা বাতাসে পর্দা দুলছে, সেই দুলনের সাথে যেন ঘরের ভারও একটু নরম হয়ে এলো। নাদির আস্তে আস্তে করে বলল, আমি চেষ্টা করব তোমার পাশে থাকতে আজ থেকে। নাদিয়ার চোখ ভিজে উঠলো, কিন্তু সে কান্না চাপালো। শুধু কথা দিলে হবে না নাদির, আমি প্রমাণ করব। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে নাদিয়ার হাত ধরলো। নাদিয়া চমকে উঠলো, কারণ এটা ছিল নাদিরের প্রথম স্পর্শ। তার হাতটা কাঁপছিল, কিন্তু সে সরালো না। দুজনের মাঝের দূরত্ব এতদিন ছিল অদৃশ্য দেওয়ালের মতো। আজ সেই দেওয়ালে প্রথম ফাটল ধরলো। নাদির নরম গলায় বলল, আজ নতুন করে শুরু করতে পারি? নাদিয়া অনেকক্ষণ চুপ রইলো, তারপর খুব আস্তে মাথা নেড়ে সম্মতি দিল। ঘরের বাতাস বদলে গেল। কোনো তাড়াহুড়ো নেই, কোনো চাপ নেই, শুধু ধীরে ধীরে কাছে আসা। দুজনের মাঝের অভিমান গলে গিয়ে জায়গা করে দিল একটুখানি উষ্ণতা। নাদির তার কপালে আলতো করে চুমু রাখলো। নাদিয়ার চোখ বন্ধ হয়ে এলো। সেই স্পর্শে ছিল আশ্বাস, ছিল প্রতিশ্রুতি। বাইরের রাত গভীর হলো, ঘরের আলো নিভে গেল। সেই রাতটা ছিল শুধু শরীরের মিলন না, দুজন মানুষের দূরত্ব কমার শুরু। দুজন হারিয়ে গেল, দুজনার মাঝে। সকালে নাদিয়া ঘুম থেকে উঠে দেখে নাদির তার পাশে নেই। আসলে নাদির সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেল বাহিরে। নাদিয়া ঘুম ছিল, তাই নাদির আর তাকে ডাকেনি। নাদিয়া ওয়াশরুমের ভিতর গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ওয়াশরুমের দরজা খুলতেই নাদিয়া থমকে দাঁড়ালো। দরজার সামনে রিনা বেগম, তার চোখ দুটো লাল, ঠোঁট শক্ত করে চেপে ধরা, মুখের ভাঁজে যেন জমে আছে অসংখ্য অভিযোগ। নাদিয়া ভয়ে ওয়াশরুম থেকে বের হলো। নাদিয়ার গলা শুকিয়ে গেল। সে নরম কণ্ঠে বলল, মা কিছু বলবেন? রিনা বেগম ঠান্ডা গলায় বললেন, খুব সুখে আছিস তাই না? কথাটার ভেতরে বিষ। নাদিয়া বুঝে গেল রাতের পরিবর্তন, নাদিরের আচরণ, সবকিছুই তার চোখ এড়ায়নি। আর সব থেকে বড় কথা, রিনা বেগম তাকে তুই করে বলেছে। নাদিয়া প্রশ্ন করলো, আমি কিছু বুঝতে পারছি না মা। বুঝতে পারছিস না? এতদিন যে ছেলে আমার কথা ছাড়া এক পা নড়তো না, আজ সে সকালে না খেয়েই বের হয়ে গেছে, আমাকে কিছু না বলে। তোর সাথে কি এত কথা বলার আছে ওর? নাদিয়া স্তব্ধ। সে জানে এখানে কোনো উত্তরই নিরাপদ না। রেনা বেগম আরো কাছে এগিয়ে এলেন, তারপর বললেন, শোন, এই বাড়িতে থাকতে হলে নিয়ম মেনে চলতে হবে। আমার ছেলেকে নিজের দিকে টানার চেষ্টা করবি না। সংসার করতে এসেছিস, রাজত্ব করতে না। কথাগুলো ছুরির মতো বিঁধল নাদিয়ার বুকে। সে মাথা নিচু করে বলল, আমি কাউকে নিজের দিকে টানতে চাইনি মা, আমি শুধুই স্বাভাবিক সম্পর্ক চাই। স্বাভাবিক? রেনা বেগম হেসে উঠলেন, তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এইবারে স্বাভাবিক কেমন হবে সেটা আমি ঠিক করব। এই কথা বলে তিনি ঘুরে চলে গেলেন। নাদিয়া দরজার পাশে দাঁড়িয়ে রইল, তার হাত কাঁপছে। গত রাতের উষ্ণতা যেন মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল। সে আয়নায় নিজের মুখের দিকে তাকালো, চোখে অদ্ভুত এক ক্লান্তি, যেন কয়েক বছরের যুদ্ধ লড়ছে। সকাল গড়িয়ে দুপুর, নাদির এখনো ফেরেনি। রেনা বেগম ইচ্ছে করেই আজ নাদিয়াকে এক মুহূর্ত বসতে দিলেন না। রান্না, কাপড়, ঘর মোছা সব কাজ এক হাতে করতে হলো তাকে। দুপুরের দিকে হঠাৎ কলিং বেল বেজে উঠল।
রেনা বেগম দরজা খুলতেই ভিতরে ঢুকল এক তরুণী, আধুনিক পোশাক, দেখতেও সুন্দরী। মেয়েটা ভিতরে প্রবেশ করেই রেনা বেগমকে জড়িয়ে ধরে। তারপর সে বলল, খালামণি কেমন আছেন? রেনা বেগমের মুখ উজ্জ্বল হয়ে উঠল, মুখে একটা মুচকি হাসি ফুটে ওঠে। তারপর সে বলল, আরে মিথিলা, আয় মায়, ভিতরে আয়। নাদিয়া রান্নাঘর থেকে তাকিয়ে দেখলো মেয়েটাকে, বুকের ভিতর হালকা অস্বস্তি। মিথিলা সোফায় বসে চারদিকে তাকিয়ে বলল, নাদির ভাইয়া বাসায় নেই, অফিসে গেছে মা, তুই বস, আসবে একটু পরেই। নাদিয়ার মনে প্রশ্নের ঝড়, এই মেয়েকে কেন তার শাশুড়ির মুখে এত আদর? রিনা বেগম ইচ্ছে করে জোরে চিৎকার দিয়ে বললেন, নাদিয়া, চা নিয়ে আয়, অতিথি এসেছে। নাদিয়া চা বানাতে চলে গেল। কিছু সময় পর নাদিয়া ট্রে হাতে নিয়ে এলো। মিথিলা তাকে উপর নিচে একবার ভালো করে দেখে নিল, তারপর বলল, ও, এটাই তাহলে নাদির ভাইয়ের বউ? রেনা বেগম মুচকি হাসলেন, তারপর বলল, হ্যাঁ, আমাদের বৌমা। মিথিলা ঠোঁট বাঁকিয়ে বলল, আমি তো ভাবতাম ভাইয়ের বউটা একটু, মানে, আমাদের সার্কেলের মতো হবে। কথাটা শেষ না করেও অর্থ পরিষ্কার। নাদিয়ার হাতের কাপ কেঁপে উঠল, তবুও শান্ত স্বরে বলল, চা নিন। ঠিক তখনই দরজা খুলে নাদির ঢুকলো। সে ঘরে ঢুকেই মিথিলাকে দেখে চমকে গেল। মিথিলা চায়ের কাপটা টেবিলের উপর রেখে সে উঠে নাদিরকে জড়িয়ে ধরে। নাদিরকে জড়িয়ে ধরতে দেখে নাদিয়া একটু অবাক হলো। নাদির ব্যাপারটা হয়তো বুঝতে পারে। নাদির নাদিয়ার মুখের দিকে তাকিয়ে দেখে নাদিয়ার মুখ কালো হয়ে আছে। তখন নাদির মিথিলার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তুই এখানে দেশে কবে আসলে? আজকেই, এতদিন পর দেশে ফেরাম, ভাবলাম দেখা করি। মিথিলা কথাটা বলে আবার হাসলো, সেই হাসিতে অতিরিক্ত আত্মবিশ্বাস, যেন এই বাড়িতে তার আলাদা অধিকার আছে। সে সোফায় বসে পড়লো এমন ভঙ্গিতে যেন জায়গাটা তার নিজের। তারপর সে নাদিরকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, তোমাকে না একদম চেঞ্জ লাগছে। বিয়ে করার পর মানুষ এত চেঞ্জ হয়ে যায় নাকি? নাদির হালকা অস্বস্তি নিয়ে বলল, কাজের চাপ আছে। মিথিলা চোখ টিপে মুখে একটা হাসি এনে বলল, কাজের চাপ না বউয়ের চাপ? রেনা বেগম হেসে উঠলেন মিথিলার কথাটা শুনে, তারপর বলল, আরে বউয়ের চাপ আবার কিসের? আমাদের নাদিয়া তো খুব শান্ত মেয়ে। নাদিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে, তার মনে হচ্ছে সে যেন এই ঘরের বাইরের কেউ। মিথিলার প্রতিটি কথায় একটা খোঁচা, একটা ইঙ্গিত বোঝা যাচ্ছে। মিথিলা হঠাৎ নাদিয়ার দিকে তাকিয়ে বলল, ভাবি, আপনি কিছু মনে করছেন না তো? আমরা কিন্তু ইউনিভার্সিটি লাইফে একদম বেস্ট ফ্রেন্ড ছিলাম। সবাই বলতো আমাদের জুটি নাকি দারুণ মানাবে। কিন্তু কথাটা বলেই সে হেসে উঠল। নাদিয়ার বুকের ভিতর কেমন টনটন করে উঠল, তবু মুখে শান্তি রেখে বলল, পুরনো বন্ধুত্ব তো থাকবেই। মিথিলা এবার উঠে দাঁড়িয়ে নাদিরের খুব কাছে এসে দাঁড়ালো। তারপর সে বলল, ভাইয়া, মনে আছে আমরা ঠিক করেছিলাম যদি দুজনের কেউ আগে বিয়ে করি, অন্যজন কিন্তু রাগ করবে। নাদির একটু দূরে সরে দাঁড়ালো, কিছুক্ষণ চুপ থেকে বলল, মিথিলা, পুরনো কথা নিয়ে এখন মজা না করলেই ভালো। কেন, ভাবে কি সিরিয়াস টাইপ? এবার নাদিরের গলায় দৃঢ়তা এলো, আর সে কিছুটা রাগ নিয়ে বলল, অনেক হয়েছে, এসব ব্যাপারে আর কোনো কথা বলবি না। ঘরে হালকা নীরবতা, সবাই নিশ্চুপ। রেনা বেগমও মুখ ঘুরিয়ে নিলেন। মিথিলা আবার ঠোঁট বাঁকিয়ে বলল, ও, ছো প্রোটেক্টিভ, ভালোই তো। তার চোখে হালকা জেদ, সে যেন ইচ্ছে করেই সীমা ছাড়াতে চাইছে। নাদির আর দাঁড়িয়ে না থেকে চলে গেল নিজের রুমে। তখনই রিনা বেগম নাদিয়ার দিকে তাকিয়ে বলল, নাদিয়া, যাও রান্না বসাও। মিথিলা কয়েকদিন আমাদের বাসায় থাকবে, আশা করি তুমি ওর খেয়াল রাখবে। ঠিক আছে মা। এই কথা বলে রান্নাঘরে চলে গেল নাদিয়া। রান্নাঘরে ঢুকেই নাদিয়া চুলার সামনে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। হাঁড়িতে পানি ফুটছে, কিন্তু তার ভিতরে যেন আরো বেশি কিছু ফুটছে। রেনা বেগমের কথাটা কানে বাজতে লাগলো, কয়েকদিন থাকবে। সে জানে এটা কেবল অতিথি আপ্যায়ন না, এটা পরীক্ষা। তাকে দেখিয়ে দেওয়া এই বাড়িতে তার জায়গা কতটা নড়বড়ে। হঠাৎ পিছন থেকে মিষ্টি গলা মিথিলা বলল, ভাবি, আমি কি হেল্প করব?
নাদিয়া ঘুরে তাকালো, মিথিলা রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে সেই একই আত্মবিশ্বাসী হাসি। নাদিয়ার মিথিলার দিকে তাকিয়ে বলল, না লাগবে না, আমি একাই পারবো, আপনি বসুন। আরে না না, আমি কিন্তু একদম গায়ে পড়া টাইপ, চুপচাপ বসে থাকতে পারি না, একা বসে থাকতে বোরিং লাগছে। সেই এগিয়ে এসে আলমারি খুলতে লাগলো, যেন বাড়ির সবকিছু তার চেনা। আলমারি খুলতে খুলতে বলল, ভাইয়া আগে আমার হাতের কফি ছাড়া পড়তেই বসতো না, এখন তো দেখছি খুব ব্যস্ত মানুষ। নাদিয়া শান্ত গলায় বলল, সময়ের সাথে মানুষ বদলায়। মিথিলা হালকা ঝুঁকে ফিসফিস করে বলল, সব মানুষ বদলায় না ভাবি, কেউ কেউ শুধু অভিনয় করে। কথাটা বলে সে আবার স্বাভাবিক ভঙ্গিতে বেরিয়ে গেল। নাদিয়ার হাত থমকে গেল, এটা কিসের ইঙ্গিত, নাকি সরাসরি চ্যালেঞ্জ করলো? রান্নাঘরের ভেতর দাঁড়িয়ে আছে নাদিয়া, চুলার আগুন জ্বলছে, হাঁড়িতে পানি ফুটছে, কিন্তু তার বুকের ভিতর যেন আরো বড় আগুন জ্বলছে। মিথিলার শেষ কথাটা বারবার কানে বাজছে, সব মানুষ বদলায় না ভাবি, কেউ কেউ শুধু অভিনয় করে। নাদিয়া কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকলো, তারপর নিজেকে সামলে নিল। সে জানে এই বাড়িতে তার প্রতিটি প্রতিক্রিয়া এখন বিচার করা হবে। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠ শোনা গেল, নাদিয়া। নাদিয়া ঘুরে তাকালো, দরজার কাছে দাঁড়িয়ে আছে নাদির, তার মুখে ক্লান্তি, কিন্তু চোখে অন্যরকম চিন্তা। নাদিয়া একটু অবাক হয়ে বলল, আপনি এখানে? নাদির কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে ধীরে রান্নাঘরের ভিতরে ঢুকে দরজাটা একটু টেনে দিল। তারপর নাদিয়ার কাছে গিয়ে বলল, তোমার সাথে একটু কথা ছিল। নাদিয়া হাতের খুন্তিটা নামিয়ে রাখলো, তারপর বলল, বলুন। নাদির কিছুক্ষণ নাদিয়ার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, মিথিলার কথাগুলো তুমি সিরিয়াসলি নিও না। নাদিয়া হালকা হাসলো, কিন্তু সেই হাসির ভিতরে কষ্ট লুকানো। সে নিজেকে সামলে বলল, আমি কিছু মনে করিনি, কিন্তু তোমার মুখ দেখে মনে হচ্ছিল তুমি কষ্ট পেয়েছো। নাদিয়া কিছু বলল না, সে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। নাদির এবার একটু কাছে এসে দাঁড়ালো। মিথিলা এমনই, ও সব সময় মজা করে কথা বলে, ইউনিভার্সিটিতেও সবাই ওর কথায় অভ্যস্ত ছিল। নাদিয়া শান্ত গলায় বলল, আপনারা খুব কাছের ছিলেন তাই না? নাদির একটু থমকে গেল, হ্যাঁ, বন্ধু ছিলাম। শুধু বন্ধু? প্রশ্নটা খুব ধীরে বললেও তার ভিতরে একটা অদৃশ্য কাঁপন ছিল। নাদির গভীর নিঃশ্বাস ফেলল, তারপর আবার বলল, সবাই ভাবতো আমরা হয়তো একদিন বিয়ে করব, কিন্তু সেটা কখনো সিরিয়াস কিছু ছিল না। নাদিয়া আবার সরাসরি তার চোখের দিকে তাকালো, কিন্তু মিথিলা তো সেটা কখনো মনে করে, এখনো মনে করে। নাদির কিছু বলল না। রান্নাঘরের ভিতর কয়েক সেকেন্ড নীরবতা। হঠাৎ বাইরে থেকে রিনা বেগমের কণ্ঠ শোনা গেল, নাদিয়া, রান্না কত দূর? নাদিয়া দ্রুত বলল, হয়ে আসছে মা, আর একটু বাকি। নাদির ধীরে বলল, দেখো, মা মিথিলাকে খুব পছন্দ করে, ও ছোট্টবেলা থেকেই আমাদের বাসায় আসা যাওয়া করতো। হুম, দেখেই বুঝতে পারছি, তাই একটু মানিয়ে নিও। এ কথাটা শুনে নাদিয়ার বুকের ভিতরটা হালকা কেঁপে উঠল। সে শান্তভাবে বলল, মানিয়ে নেওয়াটা তো আমি শুরু থেকেই করছি। নাদির কিছু বলার আগেই নাদিয়া আবার রান্নায় মনোযোগ দিল। নাদির কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে চুপচাপ বেরিয়ে গেল। সন্ধ্যায় ডাইনিং টেবিলে সবাই বসেছে খাওয়ার জন্য। রেনা বেগম মাঝখানে বসে আছেন, তার ডান পাশে মিথিলা আর বাম পাশে নাদের। নাদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার প্লেটে খাবার দিচ্ছে। মিথিলা হঠাৎ বলল, ভাবি, আপনি বসছেন না যে? রেনা বেগম সঙ্গে সঙ্গে বললেন, আগে সবাই খেয়ে নিক, নাদিয়া পরে খাবে। মিথিলা একটু অবাক হয়ে বলল, আরে খালামণি, আমরা তো সবাই একসাথে খেতাম আগে। রেনা বেগম হেসে বললেন, এখন নিয়ম একটু আলাদা। নাদিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মিথিলা কয়েক সেকেন্ড চুপ করে নাদিয়ার দিকে তাকিয়ে থাকলো, তারপর হঠাৎ বলল, ভাইয়া মনে আছে আমরা একবার ঠিক করেছিলাম বিয়ের পরও যেন আমাদের বন্ধুত্ব না বদলায়? নাদির বিরক্ত গলায় বলল, মিথিলা প্লিজ। মিথিলা আবার হেসে উঠল, হাসতে হাসতে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি চুপ। কিন্তু তার চোখে সেই একই দুষ্টু ঝিলিক দেখা যাচ্ছে।
চুপচাপ খাবার খেয়ে নিল সবাই। খাওয়া শেষ হবার পর সবাই উঠে গেল। নাদিয়া একা দাঁড়িয়ে প্লেটগুলো গুছাচ্ছে। হঠাৎ সে লক্ষ্য করলো মিথিলা এখনো ডাইনিং রুমে দাঁড়িয়ে আছে। মিথিলা ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়ালো। তারপর নাদিয়ার কাঁধে হাত রেখে বলল, ভাবি। নাদিয়া তাকালো, তারপর ধীর কণ্ঠে বলল, কিছু বলবেন? মিথিলা টেবিলের উপর আঙ্গুল ঘোরাতে ঘোরাতে বলল, একটা প্রশ্ন করব। জি করুন। মিথিলা সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল, আপনি কি সত্যিই মনে করেন নাদির ভাইয়া আমাকে ভালোবাসে? প্রশ্নটা যেন বজ্রপাতের মতো পড়লো। নাদিয়া কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর শান্তভাবে বলল, এই প্রশ্নটা আপনাকে করার দরকার নেই। মিথিলা মুচকে হাসলো। সে আবার বলল, দরকার আছে ভাবি। সে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, কারণ এই বিয়েটা কিন্তু নাদির ভাইয়ের ইচ্ছেতে হয়নি। আমি সব জানি। নাদিয়ার হাত থেকে প্লেটটা প্রায় পড়েই যাচ্ছিল। সে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কি বলতে চাইছেন ক্লিয়ার করে বলবেন? মিথিলা ঠোঁট বাঁকিয়ে বলল, কিছু না। তারপর ধীরে ধীরে আবার বলল, শুধু এটুকু বলছি, এই বাড়িতে আপনার জায়গাটা যতটা শক্ত ভাবছেন ততটা শক্ত না। এই কথা বলে সে ঘুরে চলে গেল। এক মুহূর্তে আর দাঁড়ালো না সেখানে। নাদিয়া স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথার ভিতরে একটা কথাই ঘুরছে বারবার, এই বিয়েটা নাদিয়ার ইচ্ছেতে হয়নি। তাহলে কি নাদির নাদিয়ার সাথে অভিনয় করছে? যখন এসব প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, মিথিলা, তোমাকে কি বললো নাদিয়া? নাদিয়া ঘুরে তাকালো। দরজার পাশে দাঁড়িয়ে আছে নাদির। তার চোখে অদ্ভুত এক দৃষ্টি। নাদিয়ার বুকের ভিতর ধক করে উঠলো। নাদিয়া মনে মনে ভাবছে নাদির কি সব শুনছে। সে ধীরে ধীরে বলল, তেমন কিছু বলেনি। সে বলেছে সেটা বলো। আরে এমনিতেই আমাদের মধ্যে কথা হলো আর কি, অন্য কোনো ব্যাপার না। নাদির আর কোনো প্রশ্ন করলো না। সে সোজা নিজের রুমে চলে গেল। কিন্তু তার মনে হলো মিথিলা তো কিছু একটা বলেছে। ঘড়ির কাঁটায় তখন রাত 12টা। কিন্তু নাদিয়ার চোখে ঘুম আসছে না। বারবার মিথিলার বলা কথাগুলো মনে পড়ছে। নাদিরও তখনও ঘুমায়নি। নাদিয়া এবার নাদিরের দিকে ঘুরে বলল, আপনাকে একটা প্রশ্ন করার ছিল। নাদির যেন এতক্ষণ এই কথাটার অপেক্ষায় ছিল। সে দেরি না করে বলল, হুম করো। সত্যি বলবেন কিন্তু? হুম। আপনি কি সত্যিই এই বিয়েটা করতে চাননি? নাদির কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, মিথিলা বলেছে সব, তাই না? আমি বুঝতে পারছিলাম তখনই কিছু একটা তো বলেছে মিথিলা, কিন্তু তুমি আমার কাছে লুকিয়েছিলে তখন। দেখুন, আমাকে কে কি বলেছে সেটা বিষয় না। আমি যে প্রশ্ন করেছি আপনি সে প্রশ্নের উত্তর দিন। সত্যটা শুনতে চাও তুমি? নাদিয়ার বুকের ভিতরটা হঠাৎ ভারী হয়ে উঠল। সে ফিসফিস করে বলল, হ্যাঁ। নাদির তার চোখের দিকে তাকালো। নাদিয়া অপেক্ষা করছে সত্যটা জানার জন্য। নাদির এবার বলল, তাহলে তোমাকে আজ একটা সত্য জানতেই হবে। হ্যাঁ, আমি জানতে চাই সত্যটা, আপনি বলুন। নাদির যখনই সত্যটা বলতে যাবে, ঠিক তখনই রিনা বেগমের কণ্ঠ ভেসে এলো। আর দরজার ওপাশ থেকেই রিনা বেগম বলল, নাদির, একটু আমার রুমে আয়। নাদির থেমে গেল। নাদিয়ার মনে গভীর প্রশ্ন, এই সময় হঠাৎ কেন ডাকছে রিনা বেগম? রিনা বেগমের কণ্ঠ শোনা মাত্রই ঘরের ভিতরের পরিবেশটা যেন বদলে গেল। নাদির কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, মা ডাকছে, আমি একটু আসছি। নাদিয়া কিছু বলল না, শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। নাদির দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। দরজাটা ধীরে বন্ধ হয়ে গেল। ঘরের ভিতর আবার নীরবতা। নাদিয়া বিছানার এক কোণায় বসে আছে। তার বুকের ভিতর অদ্ভুত এক চাপা কষ্ট জমে আছে। মনে হচ্ছে সত্যটা ঠিক সামনে এসে দাঁড়িয়েও আবার দূরে সরে গেল। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, এই বিয়েটা কি সত্যিই নাদিরের ইচ্ছেতে হয়নি? ওদিকে রিনা বেগমের রুমে নাদির দরজার সামনে এসে বলল, মা ডাকছিলেন। রিনা বেগম তখন বিছানায় বসে আছেন। তার চোখে অদ্ভুত একটা কঠোরতা। তিনি ধীরে ধীরে বললেন, দরজা বন্ধ কর আর আমার পাশে এসে বস। নাদির দরজা বন্ধ করে ভিতরে ঢুকলো আর রিনা বেগমের ঠিক পাশে গিয়ে বসলো। তারপর সে বলল, কি হয়েছে মা?
রেনা বেগম কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে বললেন, তুই কি নাদিয়াকে কিছু বলতে যাচ্ছিলি? নাদিয়া একটু থমকে গেল। তার মনে প্রশ্ন, মা কিভাবে জানলো? মা কি তাদের কথা শুনছিল আড়ালে দাঁড়িয়ে? কিন্তু সে রিনা বেগমকে কোনো প্রশ্ন করলো না এই ব্যাপারে। সে কিছু না বুঝার ভান করে বলল, কি বলতে? সত্যটা। নাদির মায়ের দিকে তাকিয়ে রইল, তারপর সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মা, সত্য লুকিয়ে রেখে কতদিন চলবে? রিনা বেগমের চোখ লাল হয়ে উঠল। সে কিছুটা রাগান্বিত হয়ে বলল, যতদিন লাগে। নাদির বিরক্ত গলায় বলল, কিন্তু কেন? এতে কার লাভ হচ্ছে মা? রিনা বেগম একটু জোকে বললেন, তুই কি ভুলে গেছিস এই বিয়েটা কেন হয়েছে? নাদির চুপ। রেনা বেগম আবার বললেন, আমি যদি না চাইতাম এই বিয়েটা হতোই না। কিন্তু মা, কোনো কিন্তু না। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। ঠিক তখন দরজার বাইরে একটা হালকা শব্দ হলো। রেনা বেগম থেমে গেলেন। নাদিরও দরজার দিকে তাকালো। দরজার ফাঁক দিয়ে একটা ছায়া সরে গেল। নাদির দ্রুত দরজা খুলে ফেললো, কিন্তু বাইরে কেউ নেই। কিছু দূরে করিডোরে দাঁড়িয়ে আছে মিথিলা, তার মুখে সেই রহস্যময় হাসি। নাদিয়া মিথিলার কাছে গিয়ে দাঁড়াতেই মিথিলা বলে উঠল, সব ঠিক আছে তো ভাইয়া? নাদির ভ্রু কুঁচকে বলল, তুমি এখানে কি করছিলে? মিথিলা কাঁধ ঝাঁকালো, তারপর বলল, ঘুম আসছিল না, তাই একটু হাঁটতে বের হয়েছিলাম। তার চোখে যেন অন্য কিছু লুকানো। নাদির কিছু না বলে আমার মায়ের রুমে ঢুকে গেল, বন্ধ করলো। রেনা বেগম নিচু গলায় বললেন, দেখেছিস, আমি আগেই বলেছিলাম এই বিষয়টা কাউকে জানানো যাবে না। নাদির এবার বিরক্ত হয়ে বলল, কিন্তু মা, এভাবে কতদিন? রিনা বেগম ধীরে ধীরে বললেন, যত দিন দরকার। তারপর খুব নিচু গলায় বললেন, কারণ যদি নাদিয়া সত্যটা জেনে যায় তাহলে এই সংসারটা একদিনও টিকবে না। এদিকে নাদিয়ার রুমে নাদিয়া একা বসে আছে। হঠাৎ দরজায় হালকা নক হলো। নাদিয়া চমকে উঠলো। সে দরজার সামনে গিয়ে বলল, কে? ভাবি, আমি মিথিলা। দরজা খুললো। মিথিলার কণ্ঠ শুনে দরজা খুলে দেয় নাদিয়া। দরজা খুলতেই ভিতরে ঢুকলো মিথিলা। তার মুখে সেই একই হাসি। সে বিছানার পাশে এসে দাঁড়ালো, তারপর বলল, ঘুমাওনি এখনো ভাবি? নাদিয়া শান্ত গলায় বলল, কিছু লাগবে? মিথিলা ধীরে ধীরে ঘরের ভিতর হাঁটতে লাগলো, তারপর বলল, একটা কথা বলতে এসেছি। কি কথা? মিথিলা একটু ঝুঁকে বলল, নাদির ভাইয়া কি আপনাকে সত্যটা বলেছে? নাদিয়ার বুক ধক করে উঠল। সে মিথিলাকে বলল, কোন সত্য? মিথিলা মুচকি হাসলো, তারপর বলল, ও তাহলে এখনো বলেনি? সে আবার ফিসফিস করে বলল, জানেন ভাবি, আজকে মা আর ভাইয়ার রুমের সামনে দাঁড়িয়ে আমি একটা খুব ইন্টারেস্টিং কথা শুনেছি। নাদিয়া চমকে উঠে বলল, কি কথা? মিথিলা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, এই বিয়েটা শুধু মায়ের সিদ্ধান্ত ছিল না। নাদিয়ার বুকের ভিতর কাঁপন শুরু হলো। তাহলে? মিথিলা এবার খুব ধীরে বলল, এই বিয়ের পিছনে একটা কারণ আছে। কি কারণ? মিথিলা চোখে চোখ রেখে বলল, সেই কারণটা যদি তুমি জানতে তাহলে হয়তো তুমি নিজেই এই সংসার ছেড়ে চলে যেতে। নাদিয়া স্থির হয়ে গেল। ঠিক তখনই দরজার বাইরে পায়ের শব্দ শোনা গেল। নাদির ফিরে এসেছে। মিথিলা দ্রুত সোজা হয়ে দাঁড়ালো, তারপর ঠোঁটে সেই রহস্যময় হাসি নিয়ে বলল, ঘুমিয়ে পড়ো ভাবি, সামনে অনেক মজার দিন আসছে। এ কথা বলেই সে ঘর থেকে বেরিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে নাদির আর ঘরের ভিতরে দাঁড়িয়ে নাদিয়া, দুজনের চোখে একই প্রশ্ন, এই বিয়ের পিছনে আসলে কি রহস্য লুকিয়ে আছে? দরজার সামনে দাঁড়িয়ে আছে নাদির। মিথিলা তখনই পাশ কাটিয়ে বের হয়ে গেল। যাওয়ার সময় তার ঠোঁটে সেই রহস্যময় হাসি, যেন সেই ইচ্ছে করে একটা আগুন জ্বালিয়ে দিয়ে গেল। নাদির কয়েক সেকেন্ড দরজার কাছে দাঁড়িয়ে রইল, তারপর ঘরে ঢুকে দরজাটা বন্ধ করলো। নাদিয়া তখন বিছানার পাশে দাঁড়িয়ে আছে, তার চোখে প্রশ্ন, মনে অস্থিরতা। নাদির বলল, মিথিলা এখানে কেন এসেছিল? নাদিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, এমনি কথা বলতে এসেছিল। নাদির ভ্রু কুঁচকে তাকালো, তার মনে অন্য কিছু ইঙ্গিত দিচ্ছিল। এমনিই? হুম। নাদির কিছুক্ষণ নাদিয়ার দিকে তাকিয়ে থাকলো, যেন বুঝতে চাইছে সে সত্য বলছে কিনা, তারপর বলল, সে কি আবার কিছু বলেছে?
নাদিয়া এবার সরাসরি তাকালো তার চোখের দিকে, আর সে সরাসরি নাদিয়াকে প্রশ্ন করলো, আপনি কি কিছু লুকাচ্ছেন আমার থেকে? প্রশ্নটা শুনে নাদির থমকে গেল। সে নিজেকে কন্ট্রোল করে বলে, কেন এমন বলছো? কারণ সবাই একই কথা বলছে, আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। কে সবাই? মিথিলা আর আপনার মা। ঘরের ভিতর আবার নীরবতা নেমে এলো। নাদির ধীরে বিছানায় বসে পড়ল। তার মুখে ক্লান্তি। সে কিছু সময় চুপ থেকে বলল, তুমি এখন এসব নিয়ে ভেবো না। নাদিয়া একটু কষ্টের হাসি দিল, তারপর বলল, কিভাবে না ভাবি? কেউ যদি বারবার বলে এই বিয়েটা একটা কারণের জন্য হয়েছে, তখন কি না ভেবে থাকা যায়? নাদির চোখ তুলে তাকালো, আর সে বুঝতে পারছে এসব কার কাজ। মিথিলা এসব বলেছে, শুধু বলছে না, ইঙ্গিতও দিয়েছে। নাদির গভীর নিঃশ্বাস ফেললো, তারপর বলল, মিথিলাকে তুমি সিরিয়াসলি নিও না। নাদিয়া এবার একটু জোর গলায় বলল, কিন্তু আপনি তো সত্যটা বললেন না। নাদির চুপ। নাদিয়া আবার বলল, আপনি বলতে যাচ্ছিলেন কিন্তু মা ডেকে নিলেন। নাদির কয়েক সেকেন্ড নীরব রইল, তারপর বলল, এখন রাত অনেক হয়েছে, এসব কথা পরে বলবো। কথাটা বলে সে শুয়ে পড়ল। নাদিয়া স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হলো নাদির সত্যটা বলতে চায়, কিন্তু পারছে না। রাত অনেক হয়ে গেছে। ঘরের লাইট নিভিয়ে শুয়ে পড়েছে নাদির। কিন্তু নাদিয়ার চোখে একটু ঘুম নেই। সে ছাদের দিকে তাকিয়ে আছে। মাথার ভিতর হাজারটা প্রশ্ন ঘুরছে। মিথিলার কথা, রিনা বেগমের আচরণ, আর নাদিরের সেই থেমে যাওয়া সত্য। সবকিছু যেন একটা রহস্যের মতো। নাদিয়া ধীরে ঘুরে নাদিরের দিকে তাকালো। নাদির চোখ বন্ধ করে শুয়ে আছে, কিন্তু তার নিঃশ্বাসের শব্দ শুনে মনে হচ্ছে সেও ঘুমায়নি। নাদিয়া খুব আস্তে বলল, আপনি ঘুমিয়ে পড়েছেন? নাদির চোখ না খুলেই বলল, না, একটা কথা বলবো। বলো। নাদিয়া কয়েক সেকেন্ড চুপ করে রইল, যেন সাহস জোগাড় করছে। তারপর ধীরে ধীরে বলল, আপনি কি আমাকে বিশ্বাস করেন? প্রশ্নটা শুনে নাদির এবার চোখ খুলল। সে একটু অবাক হয়ে নাদিয়ার দিকে তাকালো, তারপর বলল, হঠাৎ এই প্রশ্ন কেন? নাদিয়া খুব শান্ত গলায় বলল, কারণ আমার মনে হচ্ছে এই বাড়িতে আমি ছাড়া সবাই সব জানে। ঘরের ভিতর আবার নীরবতা। নাদির ধীরে উঠে বসে পড়ল। তুমি এসব নিয়ে এত ভাবছো কেন? কারণ এটা আমার জীবনের প্রশ্ন। কথাটা বলার সময় নাদিয়ার কণ্ঠ একটু কেঁপে উঠল। সে আবার বলল, যদি এই বিয়েটা কোনো কারণে হয়ে থাকে, তাহলে সেই কারণটা জানার অধিকার আমার আছে। নাদির চুপ করে রইলেন। কয়েক সেকেন্ড পরে সে ধীরে ধীরে বলল, আমি তোমাকে সব বলবো। নাদিয়ার বুক ধক করে উঠল। কখন? নাদির কিছুক্ষণ চুপ থেকে বলল, খুব তাড়াতাড়ি। নাদিয়া বুঝতে পারল নাদির এখনো পুরো সত্য বলতে প্রস্তুত না। সে আর কিছু বলল না। পরদিন সকাল, ড্রয়িং রুমে বসে চা খাচ্ছেন রিনা বেগম। মিথিলা তার পাশে বসে ফোনে কিছু দেখছে। হঠাৎ মিথিলা বলল, পাশে বসে আছেন নাদিরের বাবা। নাদিরের বাবা নাদিয়াকে ডাকলো। নাদিয়া তাড়াতাড়ি করে চলে এলো। তারপর সবাইকে নাস্তা দিচ্ছে এমন সময় জামশেদ আলী বললেন, নাদিয়া। জি বাবা। নাদিয়া, আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাদের ডিভোর্স হয়ে যাওয়া উচিত। ঘটনা এবার বাস্তবে ফিরে আসলো। এর পরেই সবই তো জানেন, তাই আর এসব বললাম না। ডাইনিং টেবিলে একা বসে থাকতে থাকতে সেই রাতের কথা মনে পড়ে নাদিয়ার। সে বুঝতে পারে আজকের এই ডিভোর্স শব্দটা হঠাৎ করে আসেনি। ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে তাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। বিয়ের পরের দিন থেকে রিনা বেগম তাকে রান্নাঘরে দাঁড় করিয়ে রেখেছিলেন ঘন্টার পর ঘন্টা। আমাদের বাসায় নিয়ম আছে, সকালে সবাই উঠে নামাজ পড়ে, তারপর কাজ। তোমার বাবার বাড়ির মতো না। নাদিয়া সব মেনে নিয়েছিল। সে ভেবেছিল সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হলো না। অন্যদিকে মিথিলা রেনা বেগমকে বলল, খালামণি, একটা কথা বলবো। বলো মা। আপনি কি মনে করেন ভাবি সত্যটা জানলে কি করবে? রেনা বেগম একটু থমকে গেলেন। কোন সত্য? মিথিলা ঠোঁট বাঁকিয়ে হাসলো, যে কারণের জন্য এই বিয়েটা হয়েছে, আবার ডিভোর্সও হলো।
রেনা বেগমের মুখ গম্ভীর হয়ে গেল। এসব কথা আবার শুরু করিস না। মিথিলা হেসে বলল, আমি তো শুধু ভাবছিলাম যদি ভাবি সব জেনে যায়। রেনা বেগম এবার কড়া গলায় বললেন, নাদিয়া কিছু জানবে না, কিন্তু যদি জেনে যায়? রেনা বেগম ধীরে বললেন, তাহলে সেই দিনটা এই সংসারের জন্য খুবই খারাপ হবে। মিথিলার চোখে তখন অদ্ভুত এক ঝিলিক। সে মনে মনে বলল, এই দিনটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ডাইনিং টেবিলে একা বসে আছে নাদিয়া। সামনের চায়ের কাপটা ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আজকের সেই কথাটা এখনো কানে বাজছে। নাদিয়া, আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাদের ডিভোর্স হয়ে যাওয়া উচিত। কথাটা বলেছিলেন নাদিয়ার বাবা জামশেদ আলী। সেই মুহূর্তে ঘরের ভিতর সবাই ছিল। রিনা বেগম নিশ্চুপ, মিথিলার ঠোঁটে অদ্ভুত এক চাপা হাসি, আর নাদিয়ার মাথা নিচু করে বসেছিল। কেউ একবারও নাদিয়ার দিকে তাকায়নি। সেদিনের পর থেকে যেন সবকিছু খুব দ্রুত বদলে যেতে লাগলো। 2 দিন পরে ডিভোর্সের কাগজ তৈরি। ড্রয়িং রুমে সবাই বসে আছে। টেবিলের উপর রাখা সাদা কাগজটা যেন একটা সম্পর্কের মৃত্যু সনদ। নাদিয়ার বাবাও চুপ করে বসে আছেন, তার চোখে কষ্ট কিন্তু মুখে দৃঢ়তা। রেনা বেগম নাদিয়াকে বললেন, নাদিয়া, সই করে দাও। ঘরের ভিতর নিস্তব্ধতা। নাদিয়া ধীরে ধীরে কাগজটা হাতে নিল। তার চোখ হঠাৎ পড়ে গেল নিচের লাইনে, কারণ পারিবারিক অমিল। নাদিয়া হালকা হাসলো, তারপর খুব শান্ত গলায় বলল, সত্যটা কি আজ বলবেন মা? রিনা বেগম একটু চমকে উঠলেন, তারপর বললেন, কি সত্য? নাদিয়া আবার সরাসরি তাকালো তার চোখে। যে কারণের জন্য এই বিয়েটা হয়েছিল। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। মিথিলা ঠোঁট বাঁকিয়ে হাসলো, তারপর বলল, ভাবি, এখন এসব জেনে কি হবে? ডিভোর্স তো হয়ে যাচ্ছে। নাদিয়া বলল, জীবন আমার নিজের জীবনের সত্য জানার অধিকার আছে। কিছুক্ষণ নীরবতা, তারপর হঠাৎ নাদির ধীরে বলল, আমি বলবো সত্যটা। সবাই তার দিকে তাকালো। নাদির মাথা নিচু করে বলল, এই বিয়েটা ভালোবাসার জন্য হয়নি। নাদিয়ার বুক কেঁপে উঠল, তবু সে চুপচুপ করে শুনতে লাগলো। নাদির বলতে শুরু করলো, কয়েক বছর আগে বাবার ব্যবসায় বড় সমস্যা হয়েছিল। অনেক ঋণ হয়ে গিয়েছিল। তখন তোমার বাবা সাহায্য করেছিলেন। নাদিয়া স্থির হয়ে গেল। নাদির আবার বলল, সেই সময় বাবা প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি পরিস্থিতি ঠিক হয় তাহলে আমাদের পরিবারের সম্পর্ক করা হবে। নাদিয়ার চোখে বিস্ময় নিয়ে বলল, তাহলে? নাদির বলল, সেই প্রতিশ্রুতি রাখার জন্যই বাবা তাড়াহুড়ো করে এই বিয়েটা করিয়েছিল। ঘরের ভিতর নিস্তব্ধতা নেমে এলো। নাদিয়া আবার ধীরে ধীরে বলল, ও তাহলে আমি একটা ঋণ শোধের মাধ্যম ছিলাম? কেউ কোনো উত্তর দিল না। এই নীরবতাই ছিল সবচেয়ে বড় উত্তর। মিথিলা হঠাৎ হাসলো, তারপর সে বলল, দেখলেন ভাবি, সত্যটা জানলে আপনি নিজেই চলে যেতে চাইবেন, বলছিলাম না? কিন্তু নাদিয়া আবার হাসলো, শান্ত, অদ্ভুত একটা হাসি। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তারপর কাগজটা টেবিলে রেখে বলল, না, আমি চলে যেতে চাই না। সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। রিনা বেগম কড়া গলায় বললেন, তাহলে? নাদিয়া একটা মুচকে হাসি দিয়ে বলল, আমি চলে যাচ্ছি, কিন্তু পালিয়ে না। সে কাগজটা তুলে নিল, কলম হাতে নিল, তারপর খুব শান্তভাবে নিজের নাম লিখে দিল, নাদিয়া। সই করার পর সে কাগজটা টেবিলে রেখে বলল, একটা ঋণ শোধ করার জন্য আমার জীবন ব্যবহার করা হয়েছিল, কিন্তু আজ থেকে আমার জীবন শুধু আমার। নাদির মাথা তুলে তাকালো, তার চোখে প্রথমবারের মতো অনুতাপ। নাদিয়া, আমি? নাদিয়া হাত তুলে থামিয়ে দিল, না, আজ আর কোনো ব্যাখ্যা দরকার নেই। সে ধীরে দরজার দিকে হাঁটতে লাগলো, ঠিক দরজার সামনে গিয়ে থামলো, তারপর একবার ঘুরে তাকালো। তার চোখে আর কোনো কষ্ট নেই, আছে শুধু দৃঢ়তা। সে শান্ত গলায় বলল, আজ আমি বুঝলাম, অপরাজিতা মানে শুধু জেতা না, অপরাজিতা মানে ভেঙে না পড়া। তারপর সে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল নাদিয়ার বাবা। নাদিয়া তার দিকে এগিয়ে গেল,
বাবা ধীরে জিজ্ঞেস করলো, কষ্ট হচ্ছে? নাদিয়া কয়েক সেকেন্ড আকাশের দিকে তাকিয়ে রইল, তারপর হালকা এসে বলল, না বাবা, আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল, আমাকে তুই ক্ষমা করে দিস। সে খুব শান্ত গলায় বলল, আজ মনে হচ্ছে আমি হেরে যাইনি বাবা। আর এখানে তোমার কি দোষ বাবা? তোমার উপরে আমার কোনো রাগ অভিমান নেই। বাবা অবাক হয়ে তাকালেন। নাদিয়া আবার বলল, কারণ আজ আমি বুঝেছি আমি ভাঙিনি, আমি হারিনি, আমি অপরাজিতা। হ্যাঁ, আমি অপরাজিতা। সমাপ্ত। গল্প। হ্যাঁ, আমি অপরাজিতা। লেখা শহীদুল্লাহ সবুজ।